রিফ্রেশ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন প্লিজ। হ্যাঁ, আমরা তাহলে মূল আলোচনায় চলে যাব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আমার যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে আমাকে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা ইভেন ক্লাস 8-9 এর স্টুডেন্ট থেকে শুরু করে যারা বিসিএস এক্সাম দিবেন বা আইএলটিএস এক্সাম দিবেন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটা। তো আমরা আসলে টেকনিক্যাল কিছু ইস্যুস নিয়ে মারাত্মক প্রবলেমে ছিলাম, সেই সন্ধ্যার পর থেকে টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে আমরা অবশেষে 10 মিনিট আগে প্রবলেম সলভ করতে পেরেছি। এজন্য আমার আজকে লাইভে আসতে একটু লেট হয়ে গেল। তো যারা আপনারা আমার সাথে যুক্ত আছেন বা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দয়া করে আমাকে একটু কমেন্ট করেন প্লিজ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যেতে পারবো। সুইটি বলছেন ক্লিয়ার, রাকিব ভাই জি, নুরুজ্জামান ফখরুল ভাই, আজমিন বিন ইসলাম ভাই সহ যারা যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রথমেই সরি বলে দিচ্ছি, আমি অনেক লেট করে লাইভে চলে আসছি। আমরা একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে চেষ্টা করেও লাইভে আসতে পারছিলাম না, যে জন্য আমাদের একটু লেট হয়ে গেল। তো যারা এখন লাইভটা দেখতে পাবেন না তারা পরবর্তীতে দেখে নিন। হ্যাঁ, আচ্ছা। তো এই মুহূর্তে আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। এখন আমরা আজকে কথা বলবো প্যারাফ্রেজিং টিপস অ্যান্ড টেকনিক্স নিয়ে। হ্যাঁ, আমরা আজকে প্র্যাকটিক্যালি শিখবো কিভাবে প্যারাফ্রেজ করতে হয়। তো এই প্যারাফ্রেজ মানে হলো, অনেকে এটাকে ভাষান্তর বলে, অর্থাৎ একটা কথা আপনি হুবহু না বলে কিছুটা পরিবর্তন করে ওই কথাটাই বলবেন। অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া এটা কাদের জন্য প্রযোজ্য? ওই যে আমি বলেছি এই যে টপিকটা, এইটা আপনার ক্লাস 8 এর স্টুডেন্ট থেকে শুরু করে, হ্যাঁ, যারা আপনার 8 থেকে শুরু আর কি, এইচএসসি বলেন, যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, যারা বিভিন্ন ব্যাংকের প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ, এবং আইএলটিএস এর ক্ষেত্রে এটা যে কত গুরুত্বপূর্ণ, যে ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন যে প্যারাফ্রেজিংটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হেলেনা রশিদ, সো লেট স্যার, জি অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমার দৃঢ় বিশ্বাস আমাদের আগে এইরকম কন্টেন্ট বা এইরকম টপিকের উপরে ক্লাস মনে হয় বাংলাদেশে খুব কম সংখ্যক প্ল্যাটফর্ম থেকে আপনারা পেয়েছেন। তো বলতে পারেন আর কি অনেক রাতে সুপার ডুপার একটা ক্লাস পাচ্ছেন ইনশাআল্লাহ। সো অনেকে বলতে পারেন ভাইয়া প্যারাফ্রেজ জিনিসটা আসলে কি? হ্যাঁ, প্যারা শুনলেই তো অনেকে মনে করে যে ভাই এটা মনে হয় খুব প্যারেশানি দিবে, তাই না? এই জেনজিরা দেখবেন খুব কঠিন প্যারেশানিতে থাকলে বলে আর প্যারা দিস না, তাই তো? তাই প্যারাফ্রেজ রে আবার মনে করেন না যে যেই ফ্রেজ প্যারা দেয় মানুষের তার নামই হলো প্যারাফ্রেজ। আচ্ছা, প্যারাফ্রেজটা কি আমরা একটু দেখে নেই। দেখেন, প্যারাফ্রেজিং is the act of replacing a text or passage in your own words. আপনি আপনার নিজের ভাষায় কোনো একটা টেক্সট অথবা কোনো একটা প্যাসেজ, ইভেন কোনো একটা লাইনকে নিজের ভাষায় বলার যে পদ্ধতিটা, এটার নামই হচ্ছে প্যারাফ্রেজিং, while maintaining the original meaning. এখানে মিনিংটা একবারে অরিজিনালি থাকবে, বাট আপনি আপনার নিজের ভাষায় বলবেন। ওকে, ইংলিশ ফাইটার স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন, ইটস আ ক্রুশাল স্কিল ফর রাইটিং অ্যান্ড রিসার্চ। মাথায় রাখেন ভাই, যারা হায়ার লেভেলের স্টাডি নিয়ে যুক্ত আছেন বা যারা বিশেষ করে রিসার্চ ওয়ার্ক করতে চান তাদের জন্য এইটা একবারে মনে করেন ফরজ। হ্যাঁ,
এটা ওয়াজিব বা সুন্নাত নফল বলা যাবে না, তাদের জন্য এটা একদম ফরজ। যারা অনলাইনে লেখালেখি করেন তাদের জন্য, as it allows you, যেহেতু এটা তোমাকে অ্যালাউ করছে, to incorporate others ideas into your work without directly quoting them। একজন মানুষকে কোট না করেও আপনি তাদের আইডিয়াটাকে আপনার নিজের লেখনীতে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো যারা প্লেজারিজম নিয়ে টেনশনে থাকেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, ধন্যবাদ, অনেকে যুক্ত হয়েছেন। আজকের ক্লাসটা এইভাবে বাংলাদেশে এর আগে এই টপিকটা নিয়ে কেউ আলোচনা করেছে কিনা আমার জানা নাই আর কি। আমরা আজকে সুপার ডুপার কিছু বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আমাদের এই ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। ওকে, আবু হারিস মিয়া ভাই বলছেন যে প্যারাফ্রেজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট টপিকস ইন ইংলিশ। অরুণিমা বলছেন স্যার সেই 9টা থেকে অপেক্ষা করতেছিলাম। অরুণিমা সুইটি, আমি আসলে এক্সট্রিমলি সরি, কিছু টেকনিক্যাল প্রবলেমের সলিউশনের কাজ করলাম আমরা, এই জন্য আর কি। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা আসেন এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে প্যারাফ্রেজ, বা এই যে একটাই কথা আমরা ডিফারেন্ট ওয়েতে বলতে গেলে এটা আমরা কিভাবে বলবো। ওকে, সুমন ওয়াজিদ ভাই আমিও ভর্তি হয়ে যাবো ভাবছি। ভাই আপনি তো বস। আমাদের সুমন ওয়াজিদ ভাই সে কিন্তু আইএলটিএস এর ট্রেনার, ভাইয়ের থেকেও আপনারা জানতে পারেন যে প্যারাফ্রেজিংটা আসলে আইএলটিএস এর ক্ষেত্রে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, শুধু আইএলটিএস এর জন্য না, যে কারোর জন্য। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব ডিফারেন্ট ওয়েজ অফ প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজ করার আমরা কিছু ওয়ে দেখব, আমরা কিছু টিপস এন্ড টেকনিক্স দেখব, এবং আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প থেকে কয়েক রকমের 8 থেকে 10 বা তারও অধিক স্টাইলে প্যারাফ্রেজ করে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে যাই আমরা এদিকে। আসেন, তাহলে প্যারাফ্রেজের অনেকগুলো ওয়ে আছে, প্যারাফ্রেজিং টেকনিক্স। এর মধ্যে একটা হচ্ছে বাই ইউজিং সিনোনিমস। আপনি সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজ করতে পারবেন। ওকে, আচ্ছা, সেটা কি দেখেন, আপনাকে কি করতে হবে, রিপ্লেস ওয়ার্ডস উইথ देयर সিনোনিম while maintaining the original meaning। আপনাকে অরিজিনাল মিনিংটা মেইনটেইন করে আপনাকে যেই কাজটা করতে হবে আপনি জাস্ট একটা সিনোনিম ব্যবহার করে দিবেন। যেমন দেখা গেছে ভাই দেখেন, আপনারা অনেকেই এই লাইন জীবনে কয়েক শতবার বলেছেন, অনেকে বলার অপেক্ষায় আছেন। হ্যাঁ, তো আমরা অরিজিনালি একটা লাইন লিখলাম এখানে, সেটা হচ্ছে আই লাভ ইউ। আপনি কাউকে সরাসরি বলতে পারেন আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, মজা করে বলতে পারেন জাতীয় সঙ্গীতের 2য় লাইন। এই কথাটাই আপনি প্যারাফ্রেজ করে বলতে পারেন, জাস্ট লাভ শব্দটাকে আপনি আই এবং ইউ এর তো সিনোনিম নিচ্ছি না, আমরা কি করব, এই ভার্বটাকে জাস্ট সিনোনিম দিয়ে চেঞ্জ করে দেব। ঠিক আছে, তো আপনি এই জায়গাটাতে বলতে পারেন আই চেরিশ ইউ। এই যে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, এই কথাটাই আপনি দেখেন আই চেরিশ ইউ যখন বলছেন, এর মানে হয়ে গেছে আমি তোমাকে আমার মনের মধ্যে লালন করি। তো আপনি যারে ভালোবাসেন না তারে কি আর মনের মধ্যে লালন করতে পারবেন, মনে রাখতে পারবেন না। তো এভাবেই মূলত আমরা খুব সহজে সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজ করতে পারি। এই যে মুকাদ্দেস আলী ভাই বলছেন যে আই অ্যাডোর ইউ, এই তো চমৎকার বলছেন। আপনি আই লাভ ইউ না বলে আপনি কি বলতে পারেন, আই অ্যাডোর ইউ, ব্যাস কাজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, মুকাদ্দেস আলী ভাই আবার বলছেন যে আই নার্চার ইউ। হ্যাঁ, চমৎকার হয়, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের একটা টেকনিক শেখা হয়ে গেল, সেটা হচ্ছে আমরা সিনোনিম ব্যবহার করে এই কাজটা করতে পারবো। এইবার দেখেন, এটা একটা সুপার ডুপার টেকনিক বলতে পারেন, মারাত্মক একটা টেকনিক। সেটা হচ্ছে গিয়ে বাই চেঞ্জিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার। আপনি সেন্টেন্সের স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিয়ে এই কাজটা করতে পারেন। হ্যাঁ, তো খেয়াল করেন, ইউ ক্যান alter the order of information। আপনি ইনফরমেশন বা তথ্যের অর্ডারটাকে চেঞ্জ করে দিতে পারেন, সেন্টেন্স স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনি অনেকভাবে এই স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আপনি এখানে ফ্রেজকে চেঞ্জ করতে পারেন, আপনি এখানে ক্লজটাকে হালকা করে চেঞ্জ করে দিতে পারেন, আপনি এখানে অনেক কাজ করতে পারেন। আমি এখানে যেই কাজটা করেছি দেখেন, দ্য ক্যাট, এটা হলো আমাদের জন্য সাবজেক্ট, স্যাট বসেছিল, এইটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, দ্য ক্যাট স্যাট,
বিড়ালটা বসলো বা বসেছিল, বাক্যটা এখানে শেষ করে দিতে পারতাম। আপনি প্রশ্ন করলেন যে ভাইয়া আপনারা জানেন যে ভার্বকে আমরা যখন কোথায় দিয়ে প্রশ্ন করি, প্রশ্নের উত্তরে আমরা একটা অ্যাডভার্ব পাই, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। তো মজার ব্যাপার হচ্ছে কি, এটা ছিল আমাদের অরিজিনাল টেক্সট, দ্য ক্যাট স্যাট অন দ্য ম্যাট। বিড়ালটা মাদুরের উপরে বসলো। বাক্য এখানে শেষ করে দিতে, মানে এভাবে আমরা বলতে পারি। আমরা যেই কাজটা করতে পারি, দেখেন এই যে অ্যাডভার্ব অফ প্লেস যে এটা আছে, আপনি একটা দুর্দান্ত কাজ করতে পারেন, এখানে স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। এটাকে বলা হয় ইনভার্সন। এটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন নিয়ে আমাদের ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নিয়েন, ইনশাআল্লাহ কাজে আসবে আপনাদের। তো দেখেন এই যে অন দ্য ম্যাট, অন দ্য ম্যাট এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এই অ্যাডভার্ব অফ প্লেস যখন সেন্টেন্সের শুরুতে বসে, সেক্ষেত্রে আমরা মেইন ভার্বটাকে সামনে এনে সাবজেক্টটাকে পেছনে নিয়ে যাই। অনেকে ভাবতে পারে যে ভাই এটা কি হলো, এটা তো কোনো মানে সেন্টেন্সই হলো না, আপনি তো পুরো সেন্টেন্সে উল্টাই দিয়েছেন, সেন্টেন্স ভুল হয়ে গেছে। না ভাই, এটা আসলে সেন্টেন্স ভুল না, বরং এটা উচ্চ মার্গীয় একটা রুল। যে রুলটার নাম হলো ইনভার্সন। যাদের ইনভার্সন জানা আছে তারা এটা খুব ভালোভাবে জানেন। হ্যাঁ, এছাড়া আপনাদেরকে কবিতার মাধ্যমে, একটা গানের মাধ্যমে কিভাবে ইনভার্সনের প্র্যাকটিস করতে পারেন বা শিখতে পারেন, তার আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা যেই কাজটা করবেন, আপনারা ইউটিউবে গিয়ে এই ইটসি বিটসি স্পাইডার, ইটসি বিটসি স্পাইডার নামে একটা নার্সারি রাইম আছে। এটা আপনাদের মধ্যে কে কে শুনেছেন? হ্যাঁ, ইটসি বিটসি স্পাইডার, একটু কমেন্ট করেন তো। এই ইটসি বিটসি স্পাইডার এই যে সংটা আর কি, এটা নার্সারি রাইম বা নার্সারি সং বলা হয়। বাচ্চারা এই গান শুনে আর কি। হ্যাঁ, আমি যখন পিচ্চি ছিলাম তখন আমি এই গান শুনি নাই। হ্যাঁ, তো আমার ছেলে মীর আব্দুল্লাহ, ও যখন ছোট ছিল, ওরে মাঝে মাঝে মন টন খারাপ করলে, কান্না করলে, তাকে এই যে আমি ইংরেজি গান টান কার্টুন ছেড়ে দিতাম। তো ওইখান থেকে ইটসি বিটসি স্পাইডার, এই ইটসি বিটসি স্পাইডার এই যে কবিতাটা, এইটার পড়তে পড়তে, এই যে গানটা, এইটার পড়তে পড়তে আপনি ইনভার্সনের রুল পাবেন। ঠিক আছে? তো এই রুল যার জানা নাই, যার মানা নাই, তার কাছে এটা হুলস্থুল মনে হবে, ভুল মনে হবে, বাট রুল মনে হবে না। তো এটা আমাদের আসলে একটু দেখা থাকলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এরকম অনেক এক্সাম্পল দেওয়া যায়। দেখেন, যেমন আমি বলতে পারি, আমি আরেকটা বাক্য লিখে আপনাদেরকে দেখাই। ধরেন আমি লিখলাম she never smiled। সে কখনোই মুস্কি হাসে নাই। হতে পারে সে অট্ট হাসি দিয়েছে। হ্যাঁ, আপনার সঞ্জয় বলছেন আমিও বড় হয়ে গেছি তাই শুনিনি। আচ্ছা আচ্ছা, তো দেখেন মজার ব্যাপার হচ্ছে, এখানে ছিল সাবজেক্ট, তারপরে ছিল নেগেটিভ ওয়ার্ড, এরপরে ছিল মেইন ভার্ব। মজার ব্যাপার হচ্ছে, যে কোনো সেন্টেন্সের প্রথমে যদি নেগেটিভ ওয়ার্ড চলে আসে বা সেমি নেগেটিভ ওয়ার্ড গুলোকে আমরা ছোটবেলা থেকে নেগেটিভই জেনে আসছি, যেমন হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, স্কার্সলি, লিটল এন্ড ফিউ, এই 7টা শব্দ। হ্যাঁ, এই 7টা শব্দ আপনারা একটু মাথায় রাখেন। এই 7টা শব্দ প্লাস যে কোনো নেগেটিভ শব্দ যখন সেন্টেন্সের সামনে চলে আসে, সেক্ষেত্রে সাবজেক্টটা ভার্বের পরে চলে যায়। আমি যদি নেভারটাকে সামনে আনি, নেভার স্মাইলড শি, এই যে দেখেন ছিল সাবজেক্ট, এই যে ছিল মেইন ভার্ব, আর এইটা ছিল নেগেটিভ ওয়ার্ড। এখন কি হয়ে গেল, আমাদের সাবজেক্ট চলে গেছে একবারে পেছনে, মেইন ভার্বটা আসছে তার সামনে, আর এই যে দেখেন নেভার অ্যাডভার্বটা, নেগেটিভ যে অ্যাডভার্বটা, এটা চলে আসছে একদম সামনে। তার মানে কি, এই দেখছেন, অনেকে বলতে পারে, যেমন আমার মনে আছে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমার মনে আছে, আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে নো সুনার হ্যাড প্লাস এরপরে সাবজেক্ট চলে আসে। আমার প্রশ্ন হচ্ছে, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স না, সাবজেক্টের সামনে কেন হ্যাড আসছে? তো আমাকে উত্তর দেওয়া হলো যে এটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে, এটা ফিক্সড। তো আসলে এটা তো ফিক্সড না, বিষয়টা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড সামনে থাকলেই ইনভার্সন হয়। ইনভার্সন এমন একটা বিষয় যেখানে সাবজেক্টের সামনে মূল ভার্ব চলে আসে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। আশা করি ইনশাআল্লাহ এতটুকু বুঝতে পারছেন। তো এটা আপনারা আরো ডিটেইল জানতে চাইলে আমাদের এই যে আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, সিমিলার নাম, একই নাম, আনলক ইংলিশ উইথ সুমন, এইখান থেকে একটু দেখে নিতে পারেন। ওকে, স্যার বোর্ডটা কত ইঞ্চি? এটা 75 ইঞ্চি ভাই। হ্যাঁ, বাবুল ইসলাম ভাই বলছেন যে সব বাক্যকেই উল্টা করা যাবে না। ভাই, সব বাক্যকে উল্টা করা যাবে না, এখানে কিছু টিপস ট্রিক্স এবং কিছু জায়গা আছে আর কি। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আসেন এবার আমরা পরেরটা দেখে নেই। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে ইউজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অর বাই ইউজিং, আমরা এখানে বাই ইউজিংও বলতে পারি, বাই ইউজিং ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। আমরা যে কাজটা করতে পারি, আমরা নাউনকে অ্যাডজেক্টিভ বানাতে পারি, অ্যাডজেক্টিভকে নাউন বানাতে পারি। হ্যাঁ, এই হলো কি ঘটনা আর কি। তো খেয়াল করেন, আমরা যে কাজটা করব, আমরা জাস্ট পার্টস অফ স্পিচটা চেঞ্জ করে দেব। যেমন দেখেন এখানে দ্য টিচার্স এক্সপ্লানেশন। এই যে দ্য টিচার্স, আপনাদের জানা আছে যে নাউনের সাথে, হ্যাঁ, আমাদের সবারই জানা আছে যে যখন কোনো নাউনের পরে অ্যাপোস্ট্রফি প্লাস এস বসে তখন সেই নাউনটা কিন্তু পজেসিভ হয়ে যায়। মাই, আওয়ার, ইউর যেমন সেই রকম। এবং পজেসিভের পরে কিন্তু অলওয়েজ একটা নাউন বসে। দ্য টিচার্স এক্সপ্লানেশন, এই যে দেখেন এটা কিন্তু একটা নাউন, ওয়াজ ক্লিয়ার। এই যে ক্লিয়ার শব্দটা হয়ে গেছে বাবা অ্যাডজেক্টিভ। আমরা যেই কাজটা করতে পারি, এখানে বাংলাটা খেয়াল করেন, শিক্ষকের এক্সপ্লানেশন বা ব্যাখ্যাটা ছিল পরিষ্কার, একবারে ক্লিয়ার। এই কাজটা আমরা কিভাবে করতে পারি দেখেন, দ্য টিচার, এই যে আমরা দেখেন দ্য টিচার্স যে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু দেখেন অ্যাডজেক্টিভ ছিল, পজিটিভ মানে সেটা অ্যাডজেক্টিভ, এরপরে নাউন ছিল। আমরা দেখেন এই যে দ্য টিচার, এটাকে নাউন ফ্রেজ বানাই ফেলছি, নাউন ফ্রেজ। এরপরে এক্সপ্লানেশন নাউনটাকে আমরা বানাই ফেললাম এক্সপ্লেইনড, দ্যাট ইজ একদম ভার্ব হয়ে গেছে। এরপরে বিভার্ব, এটাকে একদম তাড়াই দিলাম আমরা, এবার অ্যাডজেক্টিভটা হয়ে গেছে অ্যাডভার্ব। দেখেন তো এখানে কি মিনিং এ কোনো পার্থক্য আছে বাবা? নাই, মিনিং এ কোনো পার্থক্য নাই। ঠিক আছে। তো আগামীকাল আমি যখন এই যে এইচএসসি ইন্টারমিডিয়েটের ব্যাচে, হ্যাঁ, আগামীকাল ইন্টারমিডিয়েটের ব্যাচে আমি যখন ফার্স্ট পেপারের ক্লাস নেব, এই যে আমাদের ইন্টারমিডিয়েটের ভাই বোনেরা যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন, হ্যাঁ, আগামীকাল আমি ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপারের যখন ক্লাস নিব, আপনাদেরকে ফার্স্ট পার্টের প্যাসেজ থেকে, আপনারা দেখবেন প্যাসেজ থেকে প্রশ্ন খুঁজে বের করতে হয়, প্যাসেজ থেকে সামারি করতে হয়। আপনি 4-5টা লাইন লিখে দিয়েছেন, কোনো সমস্যা নাই, অনেকে না পারলে 4-5টা লাইন লিখে দেয়, দেন না লিখে আপনি এইটাকে প্যারাফ্রেজ করেন, দেখবেন স্যার বুঝতে পারবে আর এই কাজ করে ফেলাইছে, কিন্তু কিছু করার নাই, আপনি নাম্বার পাবেন। হ্যাঁ, তো আমাদের সাথে যারা ইন্টারমিডিয়েটের ভাই বোনেরা যুক্ত আছেন, ইন্টারমিডিয়েটের ব্যাচের যে স্টুডেন্টরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আমি কালকে আপনাদেরকে নতুন বইয়ের নতুন একটা প্যাসেজ পড়াবো। ওইখানে কিন্তু আমি আপনাদের থেকে এই টিপস গুলো অ্যাপ্লাই করতে পারেন কিনা, ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে পারেন কিনা এটা দেখবো। এতটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? এবার তাহলে আমি আপনাদেরকে একটা কাজ দিই, দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ, ধরে নেন এই কাজটা আপনারা করবেন, ঠিক আছে? এইবার আমি লিখে দিচ্ছি ইওর টার্ন। এবার আপনারা যেই কাজটা করবেন, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ব্যবহার করে, হ্যাঁ, আমি একটা অরিজিনাল দিচ্ছি, আপনারা প্যারাফ্রেজ করে এটাকে সাইজ করবেন, দেখি পারেন কিনা। হ্যাঁ, ধরুন আমি লিখলাম they contributed hugely। দেখি আপনারা কে কত দ্রুত কুইকলি, হ্যাঁ, এটা সমাধান করা দিতে পারেন। রাশেদুল ইসলাম ভাই, এসএসসির কোনো ব্যাচ আছে কি? না ভাই, নেই। হ্যাঁ, আপাতত নেই। এসএসসি পরীক্ষা, এসএসসি দেখি একটা ইচ্ছা আছে, আমরা কতটুকু কাজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই কাজটা একটু দেখি করতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, আমাদের একটা আপকামিং স্পোকেনের ব্যাচ আসতেছে। বাংলাদেশের দুর্দান্ত একজন শিক্ষক আপনাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সাথে, একসাথে আপনাদের সাথে ইনশাল্লাহ। তো যারা এতদিন আমাদের কাছে স্পোকেনের ক্লাস চেয়েছিলেন, খুব শীঘ্রই আমরা একটা নামমাত্র কোর্স ফিতে আমরা একটা স্পোকেন কোর্স আনতেছি। ঠিক আছে, এখানে একদম ছোট থেকে বড় সবাই অংশগ্রহণ করতে পারবেন। They contributed hugely। দেখি কে কত দ্রুত এই প্রশ্নটার উত্তর করতে পারেন। ঠিক আছে, দেখি কে কত দ্রুত। নিবন্ধনের লিখিত ব্যাচ আছে কিনা? সাইফুল ইসলাম ভাই, নিবন্ধনের লিখিত ব্যাচ 23 তারিখে শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, কেউ কি পাচ্ছেন না? আল্লাহ, এত স্লো হলে কি হবে? এই যে মাশাআল্লাহ, আমাদের রনি মজুমদার ভাই দেখছেন লিখে ফেলছে, their contribution was huge। এই তো মাশাআল্লাহ, এই দেখছেন উনি চমৎকার করে লিখছেন, their contribution was huge। এই দেখেন কাজ হয়ে গেছে, মাশাআল্লাহ। their contribution, আবু বকর সিদ্দিক ভাই, দেয়ার হবে না ভাই? দেয়ার হবে, দেয়ার। রাহিমা খাতুন, উৎপল ভাই, মোল্লা মোহাম্মদ সোহেল রানা ভাই, আবু বকর সিদ্দিক ভাই সহ, এই তো মাশাআল্লাহ, যারা যারা কমেন্ট করছেন চমৎকার লিখছেন, ধন্যবাদ। দেখছেন এই মুকাদ্দেস আলী ভাই, এই দেখেন মুকাদ্দেস আলী ভাই আরেকটা কাজ করছে, উনি যে হিউজটাকে আবার প্রেইজ ওয়ার্ড দিয়ে লিখছেন, চমৎকার হয়েছে। ও হবে না মানে ওর বাবা হবে। হ্যাঁ,
আচ্ছা, এই তো চমৎকার, তাহলে পারা যাবে না ইনশাল্লাহ। মাশাআল্লাহ। এবার চলে আসি আমরা, এরপর আমরা যে কাজটা করতে পারি দেখেন, বাই ব্রেকিং, ও মাই গড, হ্যাঁ এটা এরকম হলো কেন? বাই ব্রেকিং কমপ্লেক্স সেন্টেন্সেস ইনটু সিম্পলস, আমরা যে কাজটা করতে পারি কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে সিম্পল বানাতে পারি, অথবা লং যে সেন্টেন্স গুলো আছে এগুলো চাইলে আমরা শর্ট বানায় বাক্যটাকে প্যারাফ্রেজ করতে পারি। ওকে, বাক্যটাকে আমরা, স্যার এটা কি নিবন্ধনের রিটেন ব্যাচ? না, হ্যাঁ এই টপিকটা কিন্তু যারা নিবন্ধনের রিটেন দিবেন তাদের এইখান থেকে 10 মার্কস আসবে, ঠিক আছে? যারা নিবন্ধনের রিটেন দিবেন তাদের এই জায়গাটা থেকে 10 মার্কস আসবে, হ্যাঁ, লাস্ট এক্সামেও আসছে। এবং লাস্ট আমি যে সাজেশনটা দিয়েছিলাম আল্লাহর অশেষ রহমতে ওইখান থেকে 90% প্লাস কমনও আসছিল, আলহামদুলিল্লাহ। তো দেখেন আমরা কিভাবে একটা লং সেন্টেন্সকে, বা আপনি বলতে পারেন এটাকে আমরা এভাবে বলতে পারি যে লং সিম্পল সেন্টেন্স যেটা, হ্যাঁ এই লং সিম্পল সেন্টেন্স গুলোকে আমরা চাইলে শর্ট করে ক্লারিফাই করতে পারি। যেমন দেখেন এখানে লেখা আছে, ডিউ টু দ্য ইনক্রিজিং লেভেলস অফ পলিউশন, পলিউশনের লেভেলটা বেড়ে যাওয়ার কারণে ম্যানি স্পিসিস, অনেক প্রজাতি, আর স্ট্রাগলিং টু সার্ভাইভ, টিকে থাকার জন্য স্ট্রাগল করছে, সংগ্রাম করছে। ইংলিশ ফাইটার্স ভাই ধন্যবাদ। তো দেখেন এইটাকে আমরা প্যারাফ্রেজ করতে পারি কিভাবে বাবা? আমরা এটাকে এইভাবে প্যারাফ্রেজ করতে পারি, দেখেন ডিউ টু দ্য ইনক্রিজিং লেভেল অফ পলিউশন, আমরা কি লিখলাম? পলিউশন লেভেলস আর ইনক্রিজিং, এই একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। many species, এরপরে দেখেন many species are struggling to survive as a result, এর ফলে অনেক স্পিসিস, অনেক প্রজাতি স্ট্রাগল করছে টিকে থাকার জন্য। তার মানে একই কথা বলছি আমরা, দেখেন এখানে ছিল সিম্পল, এটাকে আমরা কমপ্লেক্স বানাই ফেলছি। যদি কমপ্লেক্স থাকে আমরা সিম্পল বানাই দিব, আমরা কম্পাউন্ড বানাই দিব। হ্যাঁ, এই হলো গিয়ে ঘটনা আর কি। হ্যাঁ, শহীদুল ইসলাম ভাই স্পোকেন কোর্স কত তারিখে চালু করবেন? আর ওই যে আমাদের যে ট্রেনার ভাই আসছেন, ভাইয়ের সাথে টাইমিংটা মিলাই আপনাদেরকে জানাই দিব আমরা, হ্যাঁ, যত কুইকলি পারা যায়। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে অবশ্যই সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডে দক্ষ হইতে হবে। যদি দক্ষ হইতে না পারেন এই জায়গাতে আমরা কট খেয়ে যাব। হ্যাঁ, শারমিন বেগম বলছেন স্যার আপনি অফলাইনে কি পড়ান? প্লিজ রিপ্লাই মি। হ্যাঁ, আমি অফলাইনে পড়াই। এই মানে এখন চাইলে আপনারা মিরপুর 1-এ এসে আমাদের কাছে অফলাইনে পড়তে পারবেন। আর ঈদের পরে আমরা মিরপুর 10-এ ব্যাচ চালু করছি ইনশাল্লাহ। হ্যাঁ, মিরপুর 10-এ আমাদের অফলাইন অফিস নেওয়া হবে এখানে। আচ্ছা, এরপরে দেখেন আমরা প্যারাফ্রেজ করতে পারি আরেকটা দুর্দান্ত টেকনিকে, সেটা হচ্ছে বাই কম্বাইনিং সিম্পল সেন্টেন্সেস। আমরা সিম্পল সেন্টেন্স গুলোকে কম্বাইন করে দেব, একত্রিত করেও এই কাজটা করতে পারি। তার মানে যা আছে, ঠিক আছে, যা আছে আমরা অর্থটা তাই প্রকাশ করব, জাস্ট বাক্যটার একটু এদিক সেদিক করে দেব। দুর্দান্ত এই টিপস এন্ড টেকনিক গুলো ফলো করে দেখেন আপনি সামারি রাইটিং করতে পারবেন। আরেকটা ঘটনা ঘটে, যেমন দেখা গেছে আপনাকে একটা প্যাসেজ দেয়া হলো, প্যাসেজ দিয়ে বিসিএস এর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে আর কি। হ্যাঁ স্যার মাশাআল্লাহ সুপার ডুপার ক্লাস, কেন আরো আগে আপনার ক্লাস দেখলাম না? জাযাকাল্লাহ রাহিমা খাতুন। ও যেটা বলছিলাম আর কি, দেখেন আমাদেরকে বিসিএস এর ক্ষেত্রে যেটা হয়, বিসিএস এর রাইটিং এ দেখবেন আপনাদেরকে প্যাসেজ থেকে 45তম বিসিএস এর আগ পর্যন্ত প্রশ্ন আসতো 10টা। এই 10টা 3×10 30 মার্ক আসতো। 45তম বিসিএস এ যেটা হয়েছিল আর কি, তারা 6টা কোশ্চেনে 5×6 30, এই 30 মার্ক ছিল। এইখানে আপনাদেরকে একটা প্যাসেজ দিয়ে প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর লিখতে বলে দেয়। তো আপনাকে যখন প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর লিখতে বলবে, আপনাকে বলে দিবে যে ডোন্ট কপি সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ। আপনি প্যাসেজ থেকে কোনো সেন্টেন্স কপি করতে পারবেন না। যদি প্যাসেজ থেকে কপি করে ফেলেন তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। এখন প্যাসেজ থেকে আমাদেরকে ধরে নেন আমি কপি করা ছাড়া পারতেছি না, তাহলে আমি কি করব? আমি চরম সুপার ডুপার কাজ করতে পারি, আমি এই জায়গাতে প্যারাফ্রেজিং টেকনিক অ্যাপ্লাই করব। তার মানে স্যার বুঝতে পারবে যে আমি কাজ করে ফেলাইছি, কিচ্ছু করার নাই। বুঝতে পারছেন? এইটাই সায়েন্স। তা সায়েন্সটা কিসের ভাই? প্যারাফ্রেজিং টেকনিক। এই টেকনিক ব্যবহার করে
হ্যাঁ, এই টেকনিক ব্যবহার করে, এটা আল্লাহ মাফ করুক, আপনারা অনেকে রাগ করতে পারেন, হ্যাঁ, এই টেকনিক ব্যবহার করে আপনি যদি ইংরেজি পরীক্ষায় আপনার বন্ধুর খাতা দেখে বা তার কি বলা যায়, দেখা গেছে আপনার বন্ধু একটা অ্যাসাইনমেন্ট করছে, আপনি তার অ্যাসাইনমেন্ট হুবহু কপি করলেও স্যার আপনারা কিছু করতে পারবে না, কারণ হুবহু মিলালে লাভ হবে না তো, কারণ সে লিখছে সিম্পল সেন্টেন্স, আপনি লিখছেন কমপ্লেক্স, ও লিখছে লাভ, আপনি লিখছেন অ্যাডোর, ঠিক আছে, ও লিখছে হিউজলি, আপনি লিখছেন আল্লাহ রাব, ঠিক আছে, সে লিখছে আল্লাহ রাব, আপনি লিখছেন জিলিয়ন টাইমস। তার মানে কি দেখেন, একই কথা ঘুরায় বলছেন, কিছু করার নাই। তার মানে এখানে নকল করলে এই নকলের নকল মনে হবে না, মনে হবে আসল। তা আমরা যে কাজটা করব, আমরা দেখেন শর্ট সেন্টেন্সে এই কাজটা করতে পারি, আবার শর্ট সেন্টেন্স গুলোকে বড় করতে পারি, বড়টাকে শর্ট করতে পারি। তো দেখেন অরিজিনাল একটা টেক্সট দেয়া আছে এখানে, অরিজিনাল একটা লাইন দেয়া আছে, সেটা কি লাইন দেয়া আছে দেখেন, দ্য সানসেট, সূর্য ডুবে গেল, দ্য স্কাই টার্ন ব্ল্যাক, আকাশ কালো হয়ে গেল, দ্য এয়ার কুলড, এবং বাতাস ঠান্ডা হয়ে গেল। ওকে, এইবার আমরা একটু চলে আসি বাবা এই জায়গাটাতে একটু দেখি, এখানে আমরা কি বলতে পারি দেখেন, অ্যাজ দ্য সানসেট, যেহেতু সূর্যটা ডুবে গেল, দ্য স্কাই টার্নড ব্ল্যাক, আকাশ অন্ধকার হয়ে গেল, কালো হয়ে গেল, এন্ড, এবং দ্য এয়ার কুলড। এই যে দেখছেন সিমিলার কথা ভাই, এই কথাটাই যদি আপনি ব্যবহার করতে পারেন, এইভাবে যদি বাক্য লিখতে পারেন, প্যারাফ্রেজিং হয়ে গেছে। এই প্যারাফ্রেজিং দেখা আমাদের অনেকের মাথা ঘোরায়, অনেকের কেমন কেমন লাগে ভাই, প্যারাফ্রেজিং আহামরি জটিল কিছু না ভাই, ঠিক আছে। এইটারে যারা অনেক কঠিন ভাবতেছেন, ভাইরে কঠিন তরল গ্যাসীয় ফিজিক্সে পাবেন, ইংরেজিতে যদি বুঝে একটা টপিক পড়তে পারেন আপনি খুব ইজিলি কভার করতে পারবেন। আমি যতটুকু বললাম বাবা, আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান। আমি যতটুকু বলেছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান প্লিজ। শাহনওয়াজ ভাই বলছেন যে স্যার গত কিছুদিন থেকে ক্লাসে, হ্যাঁ ভাই ওই যে বললাম যে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে এই সমস্যা হয়েছিল, ইনশাল্লাহ আমাদের সমস্যা সলভ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ, তাই না? হ্যাঁ, জাস্ট আপনারা যদি এই বিষয়গুলোতে একটু নজর রাখেন, আপনি আপনার লেখার মান বাড়ায় ফেলতে পারবেন। হ্যাঁ, দুর্দান্ত ভাবে আপনি আপনার লেখার মান বাড়ায় ফেলতে পারবেন। এখন লেখার মান বাড়ানো, তারপরে দেখেন আপনি একই বাক্য বারবার কেন লিখবেন ভাই, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে আসেন আমরা এবার পরের যেই টিপস এন্ড টেকনিক্সটা, এটা আমরা একটু ফলো করে দেখি। দেখেন, বাই চেঞ্জিং ভয়েস, হ্যাঁ, ভয়েসেস চেঞ্জ করেও, অর্থাৎ অ্যাক্টিভ থাকলে প্যাসিভ বানাবেন, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ বানাবেন, এই কাজ করেও আপনি দুর্দান্ত ওয়েতে যে কাজটা করতে পারেন। হ্যাঁ, এইটা আমার মনে হয় আমাদের সব ভাই বোনেরাই পারে। হ্যাঁ, ওমর ফারুক ভাই, ইংলিশ ফাইটার্স ভাই, মোজাম্মেল ভাই, বাবুল ইসলাম ভাই, মুকাদ্দেস ভাই, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে বাবা আমরা একটু দেখি। দেখেন আমাদেরকে বলা হচ্ছে সুইচ বিটুইন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস। আপনি মাঝে মাঝে কি করবেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভে সুইচ করবেন, প্যাসিভ থেকে অ্যাক্টিভে সুইচ করবেন। এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া, প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাওয়া, এইভাবে আমরা খুব সহজে প্যারাফ্রেজ করতে পারি। যেমন দেখেন এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, দ্য গভর্নমেন্ট ইম্পোর্টস সুগার ফ্রম ব্রাজিল। দ্য গভর্নমেন্ট ইম্পোর্টস সুগার ফ্রম ব্রাজিল, সরকার ব্রাজিল থেকে চিনি আমদানি করে। এটাই আমরা বলতে পারি, দেখেন সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক ব্রাজিল থেকে চিনি আমদানি করা হয়। ওকে, চিনি আমদানি করা হয়। এই যে দেখেন আমরা খুব ইজিলি এই কাজটা করে ফেলতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি বাবা, তারপরে দেখেন বাই চেঞ্জিং ডিফারেন্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচারস, আপনি ভিন্ন ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করেও এই কাজটা করতে পারেন। ঠিক আছে, আপনারা ভিন্ন ভিন্ন গ্রামার ব্যবহার করে এই কাজটা করতে পারেন। আমার এতটুকু কথা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ। আমার এই কথাগুলো বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। আচ্ছা, আমাদের এক ভাই বলতেছেন যে স্যার একটু সামারি করেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা আমি সামারি করার চেষ্টা করব। বাকি আর কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন প্লিজ আমাকে। বাকি আর কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলেন প্লিজ। আচ্ছা, আমি 1 নাম্বার থেকে সামারি করছি। হ্যাঁ, এটা মারাত্মক সহজ। কোথায় গেলাম?
এটা মারাত্মক সহজ, আমরা এটা নিয়ে আসলে আলগা পেরেছানি না নেই। আমি আরেকবার দেখাই দিই আপনাদেরকে। এটা নিয়ে হয়তো পেরেশানি নিয়েন না, আরেকবার ছোট্ট করে বলে যাই, দেখি আমার কথা বুঝতে পারেন কিনা। আমি কুইকলি বলবো, ঠিক আছে বাবা? আমি একবারে কুইকলি বলবো। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, আমরা বলছিলাম প্যারাফ্রেজিং মানে হচ্ছে একই কথা ডিফারেন্ট ওয়েতে বলা। আরেকবার বলে নেই, আপনি প্যারাফ্রেজ করতে গেলে যে কাজটা করতে পারেন, হুবহু একটা কথা না বলে কিছুটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, এই চেঞ্জটা আপনি কিভাবে করবেন? আপনি সিনোনিম দিয়ে করতে পারবেন। আই লাভ ইউ না বলে আপনি বলতে পারেন আই অ্যাডোর ইউ, ওকে, আই ফন্ডল ইউ। এভাবে আমরা এই কাজটা করতে পারি। 2 নাম্বার দেখেন, বাই চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, আপনি সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন। এটা আমি ব্যাখ্যা করেছি একটু আগে। এটাকে আপনি ইনভার্সন দিয়ে এই কাজটা করতে পারেন, দুর্দান্ত ওয়েতে এই কাজ করা যায়। তারপরে 4 নাম্বার যে কাজটা করতে পারেন, পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দিবেন। যেমন দ্য টিচার্স এক্সপ্লানেশন ছিল, আমরা লিখলাম দ্য টিচার এক্সপ্লেইনড। এখানে ওয়াজ ক্লিয়ার ছিল, আমরা ক্লিয়ারলি বানাই দিলাম, ব্যাখ্যা করছি ভাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করতে পারি, ও আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা আমরা 17 তারিখে ক্লাস শুরু করতে চাইলেও আমরা 23 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করছি। তাই যারা যুক্ত হতে যাচ্ছেন, আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করেন। এই জায়গাটাতে আমরা রাইটিং এর এবং রিডিং এর প্রতিটা টপিক সুপার ডুপার ওয়েতে আপনাদেরকে শেখাবো। আর এটা তো আমরা এইমাত্র ব্যাখ্যা করেছি। এবার দেখেন, আমরা যে কাজটা করতে পারি, আমরা বড় সেন্টেন্সগুলোকে ছোট করতে পারি, ছোট সেন্টেন্সগুলোকে বড় করতে পারি। এটাই আমরা ইমিডিয়েটলি এইমাত্র ব্যাখ্যা করেছি, কাজ হয়ে গেছে। তারপরে যেটা করতে পারি, আমরা ভয়েস চেঞ্জ করে এই কাজটা করতে পারি। হ্যাঁ, এইবার আসেন আর একটা দুর্দান্ত টেকনিকের মাধ্যমে আমরা প্যারাফ্রেজিং টেকনিক ব্যবহার করতে পারি। 7 নাম্বার, সেটা হলো বাই ইউজিং ডিফারেন্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচারস। আপনি গ্রামার স্ট্রাকচারটাকে কিছুটা চেঞ্জ করে দিয়েও এই কাজটা করতে পারবেন। স্যার, প্যারাফ্রেজিং এর সবগুলো নিয়ম থেকে কোন পদ্ধতিতে লিখলে অ্যাডভান্স রাইটিং হবে? স্যার, মারাত্মক একটা কথা বলছেন সুইটি বলতেছেন যে প্যারাফ্রেজিং এর তো আমি অনেকগুলো টেকনিক দেখাচ্ছি, তাহলে উনি কোন টেকনিকটা ব্যবহার করবে? এই তো দুর্দান্ত একটা কথা বলেছেন। ঠিক আছে, এখন আপনি যেই কাজটা করতে পারেন, আপনি একটা লাইন প্যারান্ট সিনোনিম দিয়ে করলেন, আরেকটা লাইন আপনি ফ্রেজ চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, আপনাদের যখন সাধারণত প্যারাফ্রেজিং আসে, যারা হচ্ছে গিয়ে প্যারাফ্রেজিং করেন আর কি, বিশেষ করে যারা আপনার শিক্ষক নিবন্ধনের স্কুলের জন্য প্রিপারেশন নিচ্ছেন, যাদের প্যারাফ্রেজিং আসে, ধরেন আপনাকে 4টা লাইন দিল, আপনি একটা লাইনের সিনোনিম দিয়ে করলেন, আরেকটা লাইনের সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করলেন, কোনো সমস্যা নাই। মনোয়ার রনি ভাই জিজ্ঞেস করতেছেন সবগুলো টেকনিক একসাথে ইউজ করলে হবে নাকি একই টাইমে একটা ইউজ করব? আপনি একটা লাইনের প্যারাফ্রেজ করতে গিয়ে একাধিক টেকনিক ব্যবহার করতে পারেন। ঠিক আছে, একটা লাইনের প্যারাফ্রেজ করতে গিয়ে একাধিক টেকনিক ব্যবহার করতে পারেন। যেমন আমি আপনাকে একটা দেখায় দিই, দেখেন, চমৎকার একটা কথা বলছেন। যেমন আমরা বলতে পারি দ্য builder made this building many years ago. এবার আপনি বলতে পারেন যে ভাইয়া, আমি যদি এটাকে প্যারাফ্রেজ করি আমি কিভাবে করব? তাহলে দেখেন, তাহলে আমরা এখানে কি করব? দ্য বিল্ডার মেড দিস বিল্ডিং মেনি ইয়ার্স এগো, ধরুন এরকম একটা বাক্য দেয়া আছে। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা চাইলে বিল্ডারের সিনোনিম নিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে যে মেড আছে এইটার সিনোনিম নিতে পারি। ওকে, দিস ইজ বিল্ডিং আছে এইটা নিতে পারি, মেনি ইয়ার্স এগো এইটাও আমরা নিতে পারি। হ্যাঁ, তো আমরা একসাথে অনেকগুলো করতে পারি। এটা কিভাবে আছে? অ্যাক্টিভ ভয়েসে দেয়া আছে। তো আমি চাইতেছি এটাকে প্যাসিভ ভয়েসে আমি চেঞ্জ করব, সাইড বাই সাইড আমি সিনোনিমও ব্যবহার করব। তাহলে আমি কি বলতে পারি? দেখেন, দিস বিল্ডিং
আপনি এখানে বিল্ডিং না বলে চাইলে ব্যবহার করতে পারেন দিস স্ট্রাকচার, কোনো সমস্যা নাই বাবা, 100% অ্যাকিউরেট, সমস্যা হবে না। দিস স্ট্রাকচার ওয়াজ, এই যে দেখেন মেড, আমি এটাকে প্যাসিভ করব, তাহলে এইটাও মেড হইতো, কিন্তু আমি এখানে লিখলাম কনস্ট্রাক্টেড, কনস্ট্রাক্টেড বাই দা বিল্ডার, ফাউন্ডার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যেহেতু বিল্ডিং বলছি, পরের বার আমি আর বিল্ডার লিখবো না, ঠিক আছে? তাহলে আপনি কি বলতে পারেন, বাই দা ফাউন্ডার, বাই দা মেকার, বাই দ্য ক্রিয়েটর। হ্যাঁ, যেইটা ভাল লাগে আপনার। আপনার যদি চান যে না ভাই আমি বিল্ডারই লিখবো, লেখেন আপনি বিল্ডার, আপনার মানা করছে কিটা? হ্যাঁ, এরপরে দেখেন many years ago না লিখে লেখেন a long time ago। এই যে হয়ে গেছে। আশা করি যারা যারা প্রশ্ন করছেন আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, যে আমি একই কাজ মানে একটা লাইনকে প্যারাফ্রেজ করতে গিয়ে একাধিক রুল ফলো করতে পারি কিনা। ডেফিনেটলি পারেন আপনি, বরং আপনি যখন একাধিক রুল ফলো করবেন স্যার বুঝে ফেলবে যে আপনি গদ বাঁধা শুধু সিনোনিম অ্যান্টোনিম দিয়েই করেন এরকম না, সিনোনিম দিয়েই করেন এরকম না, আপনি আসলে খুব টেকনিক্যালি সাউন্ড, বিশেষ করে প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি। হ্যাঁ, এবার একটু আসেন দেখেন, যেটা আমরা বলেছিলাম বা ইউজিং ডিফারেন্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচারস, আমরা ভিন্ন ভিন্ন গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করতে পারি। যেমন ক্লজগুলোকে আমরা ফ্রেজ বানাই দিতে পারি, চেঞ্জ করতে পারবো। আবার ভাইস ভার্সা, ফ্রেজগুলোকে আমরা ভাইস ভার্সা মানে উল্টে দিয়ে, ঠিক আছে, আপনি ফ্রেজগুলোকে ক্লজ বানাতে পারেন, আবার আপনি চাইলে ক্লজগুলোকে ফ্রেজ বানিয়ে দিতে পারেন, এভাবে করতে পারেন। ওকে স্যার, সাফিক্সের একটা ক্লাস দিলে ভালো হয়। ভাই আমি শুধু সাফিক্সের ক্লাস নিব না, আপনাদের প্রিফিক্স সাফিক্স সবকিছুর ক্লাসেই নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন আপনাদেরকে একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি অ্যাফিক্স। অ্যাফিক্স গুলোকে আমাকে দুই ভাগ করে পড়ানো হয়েছে। একটা আমরা পড়ে আসছি প্রিফিক্স, আমরা আরেকটা পড়ে আসছি সাফিক্স। হ্যাঁ, আমরা প্রিফিক্স আর সাফিক্স পড়ে আসছি, তাই না? মজার ব্যাপার কি জানেন, এইটা ছাড়াও আরেকটা জিনিস আছে দাদা, যেটার নাম হইল ইনফিক্স, যেটার নাম হচ্ছে ইনফিক্স। এটা আমাদেরকে অনেক সময় পড়াই নাই, সমস্যা এইখানে, বুঝতে পারছেন? তা আমাদের এই যে ব্যাচটাতে আমি যেটা বললাম আর কি, আমাদের এই কোর্সটাতে আমরা এগুলো সব রেখেছি। এরপরেও যদি কোনো স্পেসিফিক টপিক আপনাদের এই কোর্সে মনে হয়, প্রয়োজন হয়, জাস্ট আমাকে আমার হোয়াটসঅ্যাপে জানাই দিন, আমি ওই টপিক সহ আপনাদের সাথে অ্যাড করে দেব। তো যে বিষয়টা বলতেছিলাম বাবা, হ্যাঁ, আমি এখানে ইনফিক্স সহ অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে প্রিফিক্স আর সাফিক্স পড়াবো না, আমি পড়াবো অ্যাফিক্স। হ্যাঁ, এবং যদি সুযোগ থাকে আপনাদেরকে ওয়ার্ড ফরমেশনের কিছু দুর্দান্ত টিপস এন্ড টেকনিক্স দেখাই দিব, যার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি যে স্কিল এটা বুঝাইতে পারবেন। আচ্ছা স্যার, আপনার বইটা, বাবা আমার বইটা একটু লেট হবে বাবা, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করব, ক্লজড ফ্রেজ, ফ্রেজড ক্লজ বানাইতে পারি। দেখেন, when she arrived, যখন সে পৌঁছালো, she found the room empty, সে দেখতে পেল যে রুমটা ফাঁকা। এইবার দেখেন আপন, আপনি চাইলে আপন না বলে অন বলতে পারেন, অন আর আপন, আপন her arrival। দেখেন when she arrived, আমরা কি করলাম, আপন her arrival। তাহলে এইটা ছিল হচ্ছে গিয়ে ক্লজ। আমি এই ক্লজটারে কি বানাই ফেলছি রে বাবা, ফ্রেজ বানাই ফেলছি। দেখেন, তার মানে দেখেন ক্লজটা আমি ফ্রেজ বানাই ফেলছি। দেখেন she found the room empty। এইবার আবার দেখেন the room was found empty। হ্যাঁ, এখন the room was found empty, এখানে আমার বাই হার লেখার দরকার নাই, কারণ এই যে আমরা বুঝতে পারতেছি হ্যাঁ কে করছে এটা। স্যার, প্যারাফ্রেজিং এর এই টেকনিক গুলো কি আপনার বইতে আলোচনা করেছেন? জি, আমার বইতে আলোচনা হয়েছে এই টপিকটা। হ্যাঁ, এই টপিকটা আমার বইতে আছে, সমস্যা নাই, ইনশাআল্লাহ পাবেন। আচ্ছা, তাহলে আমি আশা করছি ইনশাআল্লাহ এই বিষয়গুলো বুঝতে পারছেন। এগুলো দুর্দান্ত কিছু টিপস এন্ড টেকনিক্স। বাবা আমি বারবারই বলি আর কি, আমি বলবো না যে স্যারেরা পারে না, স্যারেরা পারে, বুঝছেন। তবে আমরা টিচাররা অনেক সময় যে কাজটা করি, আমরা স্টুডেন্টদেরকে আসলে অনেক সময় স্টুডেন্টদের সাথে ফাঁকিবাজি করি। আবার ফাঁকিবাজি করার অন্যতম কারণ কি জানেন? ধরেন আমি আপনার বাসায় গিয়ে যদি আপনারে পড়াই, 2 দিন 4 দিন 5 দিন আমি নিজে থেকে পড়াইতে চাইলাম, এরপর দেখলাম আপনি ফাঁকিবাজি করেন। তো আপনি যদি ফাঁকিবাজি করেন, আপনারে পড়াইবো কিটা এখন? তো
এটাই একটা সমস্যা। তো দেখা গেছে আপনি আমি যদি ফাঁকিবাজি করি একটা ঝামেলা হয়ে যায়। তো আমাদের ফাঁকিবাজির কারণে টিচাররা বা আমাদের যারা ট্রেনার থাকে তারা আমাদের সাথে মজা নিয়ে নেয়। মিনারুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনারা অনেক মিস করি, কুড়িগ্রামে গেলে এবার দেখা হবে ইনশাল্লাহ। এরপরে দেখেন বাবা, বা চেঞ্জিং পার্সপেক্টিভ, আপনি একটা পার্সপেক্টিভ বা বলার যে স্টাইল বা পার্সপেক্টিভ বা ক্ষেত্র, এইটা চেঞ্জ করেও বলতে পারবেন। মিনারুল ভাই পাবেন ইনশাল্লাহ, ভাই পাবেন। স্যার এনটিআরসি এ ভাইভাতে গ্রামার থেকে আস্ক করছে মেইনলি নাউন কয় প্রকার, অ্যাডজেক্টিভ কয় প্রকার, সিম্পলি কয় প্রকার, অ্যাডভান্স বা অন্যান্য গ্রামার ভিন্ন রকম দিয়ে আপনি কি প্রকারগুলো একটু গুছিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, আমাকে নক দিন, আমি গুছিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, রিফ্রেম দ্য টেক্সট ফ্রম আ ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, আপনার ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকেও এই কাজটা করতে পারবেন। যেমন দেখেন, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিল। যেমন দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য কোম্পানি রিপোর্টেড আ সিগনিফিক্যান্ট প্রফিট ইনক্রিজ, কোম্পানি রিপোর্ট করেছে একটা বেশ তাৎপর্যপূর্ণ প্রফিট বা লাভের একটা ইনক্রিজ হয়েছে সেটা। এবার দেখেন দ্য কোম্পানি রিপোর্টেড, এতটুকু অংশকে আমরা এইভাবে বললাম অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি। তাহলে কোম্পানি রিপোর্ট করছে মানে কি, কোম্পানির রিপোর্ট অনুসারে। এই দেখেন ওই কথাটা এখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি। তাহলে শেষ, ওকে। আচ্ছা, তারপরে দেখেন আ সিগনিফিক্যান্ট প্রফিট ইনক্রিজ, তাহলে দেখেন প্রফিট ইনক্রিজড সিগনিফিক্যান্টলি, মানে ওই যে যেইলাও সেই কদু, যাহা বউ তাহাই বধূ। ঠিক আছে, এইভাবেই প্যারাফ্রেজ করা হয়। আচ্ছা, আপনাদের কাছে এখনো কি মনে হইতেছে যে প্যারাফ্রেজ খুব ডাহা কঠিন জিনিস? না, প্যারাফ্রেজ হয় মারাত্মক সহজ জিনিস, বুঝছেন? ঝামেলাটা হইতেছে আমাকে সামনে সহজভাবে উপস্থাপন করা হয় নাই, তাই আমরা ভাবছি ওরে মারে গেছি রে, প্যারাফ্রেজিং মনে হয় খুব কঠিন রে। না, এটা সহজ জিনিস ভাই, মারাত্মক সহজ। এবার আসেন দাদা, বাই সামারাইজিং এন্ড এক্সপ্যান্ডিং, আমরা বড় জিনিসকে সামারাইজ করে যেমন প্যারাফ্রেজ করতে পারি, আবার ধরে নেন একটা ছোট জিনিস লেখা আছে যেটাকে আমরা এক্সপ্যান্ড করে মানে বড় করে লম্বা করে টেনে হিচড়েও এই কাজটা করতে পারি। তার মানে যদি অনেক বেশি বড় একটা লাইন দেয়া থাকে, টেক্সট দেয়া থাকে, আপনি এটাকে ছোট লাইনে ব্যাখ্যা করতে পারলে এনাফ। আবার ছোট একটা লাইন দেয়া আছে, আপনি হালকা একটু ব্যাখ্যা করে বড় করতে পারলেও, তার মানে সংকুচিত বা বর্ধিত যে কোনো একটা করেও আমরা প্যারাফ্রেজিং করতে পারি। কিভাবে পারি দেখেন, এই যে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, ইজ ফটোসিনথেসিস হলো হাউ, যেভাবে প্ল্যান্টস মেক ফুড ইউজিং সানলাইট। তাহলে ফটোসিনথেসিস প্রক্রিয়াটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেভাবে গাছেরা সূর্য রশ্মিকে বা সূর্যের আলোকে ব্যবহার করে খাবার তৈরি করে। ওকে, খাবার তৈরি করে। আচ্ছা, এইবার দেখেন বাবা, আপনি কি বলতে পারেন, এইটাকে একটু এক্সপান্ড করলেন, ব্যাখ্যা করলেন। প্লান্টস প্রডিউস দেয়ার ফুড থ্রু আ প্রসেস। তাহলে দেখেন প্লান্ট বা গাছেরা তাদের খাবার তৈরি করে একটা প্রসেসের মাধ্যমে, which is called, এখানে which is টা উজ্জ আছে, হ্যাঁ, এইখানে কিন্তু দেখেন এটাকে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। which is called, যেটাকে বলা হয় ফটোসিনথেসিস, যেটার নাম হলো সালোক সংশ্লেষণ। এটাকে আপনি এভাবে বলতে পারেন, সালোক সংশ্লেষণ নামে পরিচিত এক প্রক্রিয়ার মাধ্যমে গাছেরা খাবার তৈরি করে, which involves, যেখানে সংযুক্ত থাকে converting sunlight into energy, যেখানে এই গাছগুলোর সাথে যেখানে কি সংযুক্ত থাকতেছে, সূর্য রশ্মি থেকে খাবার বা শক্তি কনভার্ট করা বা উৎপন্ন করা। ওকে, তাহলে দেখেন তো, এটা জানার জন্য কি রকেট সায়েন্স লাগতেছে? তবে আল্লাহর ওয়াস্তে আপনার যেই কাজটা করা লাগবে, আপনি একটু এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। তা না হলে কি হবে, আমার ক্লাস আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 100তে 100 বুঝতেছেন, আপনি 100তে 100 বুঝছেন, কালকে 90 মনে থাকবে, পরশুদিন 80, কয়েকদিন পরে বলবে যে ভাই এই যে আগে ছিল এরকম 80, 100তে 80, এরপরে বলবে দাদা আপনার ব্রেন থেকে আমি একটু ঘুরে আসি। এই যে ব্রেনের থেকে 80 হবে, এরপরে আর 80 পাওয়া লাগবে না, হ্যাঁ, 8 হয়ে যাবে না, 8-10 হয়ে যাবে। সো আল্লাহর ওয়াস্তে এই জিনিসগুলো আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কিছুদিন ট্রাই করেন, প্র্যাকটিস করেন। এখানে যেই কাজটা করতে পারেন, দুর্দান্ত একটা কাজ করতে পারেন, সুপার ডুপার একটা কাজ হতে পারে। সেটা হচ্ছে আপনি ধরে নেন বড় বড় লেখাকে প্যারাফ্রেজ করতে আপনার কষ্ট হয়, হ্যাঁ, বড় বড় লেখাগুলোকে প্যারাফ্রেজ করতে আপনার কষ্ট হয়। এইখানে সুইটি বলতেছেন রিডিউসড অ্যাডভার্ব ক্লজ কি অ্যাডভান্স রাইটিং এ লাগে মানে বাবা মারাত্মক কাজে লাগে। হ্যাঁ,
আব্দুল্লাহ আল মামুন ভাই বলছেন শুধু পার্টস অফ স্পিচের একটা কোর্স চালু করলে উপকৃত হতাম। শুধু পার্টস অফ স্পিচের একটা কোর্স চালু করার আমাদের ইচ্ছা আছে রমজান মাসে, একদম শর্ট কোর্স, ঠিক আছে? আচ্ছা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন, দেখা যাক। শুধু এইটাই না, এর সাথে হচ্ছে জবের কোয়েশ্চেন সলিউশন সহ। আচ্ছা আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি ক্লাস 5 অথবা ক্লাস 6 অথবা ক্লাস 7 অথবা ক্লাস 8 এর বইয়ের একটা প্যাসেজ নেন, নিয়ে এক একটা লাইনকে আপনি প্যারাফ্রেজ করেন ভাই। আপনি প্যারাফ্রেজ করার সময় জাস্ট যেই কাজটা করবেন, আপনি এই যে টেকনিকগুলো লিখে রাখেন। যেমন 1 নম্বরে আপনি লিখে রাখলেন সিনোনিম ব্যবহার করব, 2 নম্বরে আপনি লিখে রাখলেন ডিফারেন্ট সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করব, 3 নম্বরে আপনি লিখে রাখলেন সিম্পল সেন্টেন্সকে সিম্পলকে কমপ্লেক্স বানাবো। আপনি এইভাবে এই যে যেমন আমি এই পর্যন্ত 9টা টেকনিক লিখে দিলাম, এই টেকনিকগুলো আপনি লিখে রাখেন। এরপর একটা করে লাইন দেখবেন, আপনি টেকনিক শিখতে যাবেন না, এইখান থেকে টেকনিকের নাম দেখে ওই অনুযায়ী আপনি কাজ করবেন। যদি এই কাজটা করতে পারেন পাই দিতে পারবেন ইনশাআল্লাহ, দুর্দান্ত কাজ হবে, ফাটাই দিতে পারবেন পুরা। ঝামেলা হচ্ছে কি আমাদের ভাই বোনগুলো পড়তে ভালো লাগে না, আর পড়তে যদি ভালো না লাগে তাহলে আপনার এই প্যারাফ্রেজিং শিখাবে কিরা? আর প্যারাফ্রেজিং খালি পড়লে হবে না তো মনি, এটা নিজের একটু প্র্যাকটিস করা লাগবে, তাই না? তো প্র্যাকটিস না করলে আপনি পারবেন কেমনে? দেখেন এই যে দেখেন ছোট্ট একটা লাইনকে আমরা ছোট্ট একটা লাইন দিয়ে যা বুঝিয়েছিলাম, এই বড় লাইনটা মূলত তাই বুঝাইছি, বাট এটা একটু এক্সপ্যান্ড করার কারণে ব্যাখ্যা হয়ে গেছে। মোজাম্মেল হক ভাই বলছেন স্যার পিডিএফটা দিয়েন। জি বাবা পিডিএফটা দিব। এই যে বাবা আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন, আই রিপিট, এইটা ক্লাস 7-8 থেকে শুরু করে ভাই যিনি পিএইচডি করছেন তারও এটা কাজে লাগবে, তার আরো বেশি কাজে লাগবে, ঠিক আছে? তার আরো বেশি কাজে লাগবে, কারণ তাকে মাঝে মাঝে কোড করতে হয়, এই কোড আনকোডের ক্ষেত্রে এগুলো কাজে লাগবে কিন্তু। এইবার চলে আসি আমরা। আচ্ছা আপনাদেরকে ছোট্ট একটা বিষয় বলি বাবা, আমাদের একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স শুরু হচ্ছে, 17 তারিখে শুরু হওয়ার কথা থাকলেও কিছু প্রবলেমের কারণে, ওই যে বললাম টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমরা এই কোর্সটা আগামী 23 ফেব্রুয়ারি থেকে শুরু করছি। আমাদের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার লাইফ চেঞ্জিং একটা কোর্স হবে যদি আপনি আমাদের মানে ক্লাসগুলো ঠিকঠাক মতো করেন ইনশাআল্লাহ। ওকে, এইবার চলে আসি বাবা, বাই ইউজিং অ্যানালজিস এন্ড মেটাফোরস, অর্থাৎ এই আপনি উপমা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনি উপমা দিতে পারেন, তুলনা দিতে পারেন, দিয়েও এই কাজটা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, sometimes using a different metaphors or analogy, আপনি মাঝে মাঝে কিছু উপমা বা তুলনা ব্যবহার করেও সেম মিনিং দিতে পারেন। হ্যাঁ, তবে এটা হবে একটা ইউনিক ওয়ে। যেমন ধরনের লেখা থাকলো দ্য প্রজেক্ট ওয়াজ লাইক আ রোলার কোস্টার। তো আমরা জানি যে আমরা বিভিন্ন থিম পার্কে বা বড় বড় পার্কে আমরা দেখতে পাই, যেমন আমি জানি না আপনারা নন্দনে গেছেন কিনা বা ফ্যান্টাসি কিংডমে গিয়েছেন কিনা, রোলার কোস্টার গুলোতে দেখা যায় মানুষ উঠলে অনেক উপরে উঠে, একবার উঠে আবার ধপ করে নিচে নেমে যায়, আবার উপরে উঠে আবার নামে, এই যে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে। হ্যাঁ, এটাই বলা হচ্ছে আর কি, একটা প্রজেক্টের কথা বলা হলো। দ্য প্রজেক্ট ওয়াজ লাইক আ রোলার কোস্টার, প্রজেক্টটা ছিল রোলার কোস্টারের মতো, উইথ মেনি আপস এন্ড ডাউনস। হ্যাঁ, যেটা মাঝে মাঝে উন্নয়ন হচ্ছিল, মাঝে মাঝে অবনতি হচ্ছিল। তো এইখানে আমরা যে কাজটা করতে পারি, দেখেন দ্য প্রজেক্ট এক্সপেরিয়েন্সড সিগনিফিক্যান্ট ফ্ল্যাকচুয়েশনস। তো এই যে দেখেন আমরা এটারে উল্টে এইভাবে রোলার কোস্টার বানাইতে পারি, রোলার কোস্টারে আমরা এইভাবে ফ্ল্যাকচুয়েশনস বললাম। এই ফ্ল্যাকচুয়েশন মানে হচ্ছে ওঠা নামা। হ্যাঁ, ওঠা নামা। তার মানে কি দেখেন এখানে ওঠা নামা হচ্ছিল সিমিলার টু দ্য পিকস এন্ড ভ্যালিজ অফ আ মাউন্টেন রেঞ্জ। মাউন্টেন রেঞ্জ মানে কি, ধরেন অনেকগুলো পর্বত একসাথে আছে, এই যে একটা পর্বত, এই যে একটা পর্বত, একসাথে পাশাপাশি অনেকগুলো। তো আপনি দেখেন, আপনি যদি এইদিকে যাইতে চান, হ্যাঁ, আপনি যদি এই জায়গাটাতে যেতে চান, আপনাকে কি করতে হবে, একবার এই পর্বতের চূড়ায় উঠে আবার নামতে হবে, আবার উঠতে হবে, আবার নামতে হবে, আবার উঠতে হবে, আবার নামবেন, আবার উঠবেন, আবার নামবেন। মানে এইখানে যে কথাটা বলা হয়েছে মূলত সেই কথাটাই দেখেন এই লাইনে বলে দেওয়া হয়েছে। এখন ঝামেলার বিষয়টা হলো গিয়ে আপনি আমি এই জিনিসটা বুঝি না, এই বুঝি না বলে তো আমরা করতে পারি না ভাই, ঠিক আছে? এটাই হইতেছে সমস্যা। আশা করি আমরা পারবো ইনশাল্লাহ, এখানে আমাদের খুব বেশি প্রবলেম দেখা দিবে না। এইবার আসেন, সেটা হচ্ছে বাই চেঞ্জিং নাম্বারস এন্ড স্ট্যাটিস্টিক্স। আমরা যেই কাজটা করতে পারি, একটা নাম্বার দেয়া আছে, এই নাম্বারটাকে আমরা অন্য ওয়েতে বলতে পারি, অথবা ধরে নেন একটা জাস্ট ভাগ দেয়া আছে, এটাকে আমরা নাম্বারে কনভার্ট করতে পারি। ওকে স্যার, রোগী এবং কোম্পানিকে সময় দিতে গিয়ে পড়ার সময় পাই না বই হলে। হ্যাঁ শহীদুল ভাই, ইনশাল্লাহ। আচ্ছা,
দেখেন ইফ নাম্বারস আর নট ক্রুশাল, যেখানে নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ না, যেখানে নাম্বার না দিলেও চলে, ইউ ক্যান জেনারেলাইজ অর স্পেসিফাই, যেখানে সংখ্যা বলাটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, সেখানে আপনি চাইলে এটাকে স্পেসিফাই করে দিতে পারেন বা জেনারেলাইজ করতে পারেন। যেমন দেখেন about 75% of the population, প্রায় জনসংখ্যার 75%, মানে কি 4 ভাগের 3 ভাগ, মানে অনেক, ঠিক আছে। দেখেন আপনি এটাকে 75% না বলে কি বলতে পারেন, 3/4, মানে কি 4 ভাগের 3 ভাগ। আমরা কিন্তু এভাবে বলতে পারি 3/4, এই কাজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখেন about 75% of the population prefers অনলাইন শপিং। তাহলে মোট জনসংখ্যার মাথা রাখতে হবে পপুলেশন, এইটা কিন্তু পপুলেশন কথাটা কিন্তু সিঙ্গুলার, অন্যদিকে পিপল এইটা কিন্তু প্লুরাল। তাহলে দেখেন আমরা 75% মানে একটা বিশাল অংশ, এটাকে আমরা বলতে পারি আ সিগনিফিক্যান্ট মেজরিটি অফ পিপল, মানুষের এক বিশাল সংখ্যা, বিশাল একটা অংশ ফেভার, তারা ফেভার করে। এই যে দেখেন এটা প্লুরাল হয়ে গেছে, এটা কিন্তু সিঙ্গুলার ছিল। কেন সিঙ্গুলার ছিল? ওই যে দেখেন আমরা জানি যে কোনো পার্সেন্টেজ থাকলে তার পরের নাউন অনুযায়ী, নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়, পার্সেন্টেজ থাকলে আর কি। সেম ঘটনা এখানে ঘটছে আর কি। ওকে, এই যে আমাদের মুকাদ্দেস ভাই লিখছেন যে অ্যান ওভারওয়েলমিং মেজরিটি, জি আমরা এভাবে লিখতে পারি। ওকে, আপনি চাইলে জাস্ট এতটুকু লিখতে পারেন মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল, একবারে সহজ করে আপনি চাচ্ছেন এভাবে লিখবো, লেখেন মোস্ট অফ দ্য পিপল, হয়ে যেত ফেভার অনলাইন শপিং, তারা অনলাইন শপিংটাকে ফেভার করে। তো বাবা দেখেন তো এখানে কি হয়েছে, এই যে দেখেন প্রেফারটা হয়ে গেছে ফেভার, সিঙ্গুলারটা এখানে প্লুরাল হয়ে গেছে। হোয়াই, কেন? ওই যে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসেন আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হলো আমরা ইডিয়ম এবং ফ্রেজ এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করে এই কাজটা করতে পারি। যেমন দেখেন হি ইজ ভেরি গুড অ্যাট কিপিং সিক্রেটস, হি ইজ ভেরি গুড অ্যাট কিপিং সিক্রেটস, সে কথা গোপন রাখতে যথেষ্ট দক্ষ। এটাই আমরা বলতে পারি হি ইজ এক্সেলেন্ট অ্যাট কিপিং থিংস আন্ডার র‍্যাপ। দেখেন কিপিং সামথিং আন্ডার র‍্যাপ মানে কোনো কিছুকে লুকিয়ে রাখা, প্রকাশ না করা। তো আমরা এই লাইনে যা বলছি আমরা এই লাইনে তাই বলছি, তবে একটা ইডিয়ম ব্যবহার করে এই কথাটা বলেছি। এভাবে আমরা খুব সহজে কি করতে পারি, প্যারাফ্রেজ করতে পারি। এখন ঝামেলাটা হচ্ছে কোন জায়গায় জানেন, আপনারা আমি এখন দেখাই দিচ্ছি, আপনি পারতেছেন, আপনাকে পরবর্তীতে যেই কাজটা করতে হবে ভাই, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে ভাই, আদারওয়াইজ এটা ভুলে যাবেন না। আচ্ছা, তো আপনাদেরকে আবারও বলছি আমাদের এই রাইটিং কোর্স সাথে যুক্ত হয়ে যেতে পারেন, এরকম টিপস টেকনিক সবই জানতে পারবেন আপনারা সেই কোর্সে। হ্যাঁ, ভর্তির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইবার আসেন আমি আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলবো, এখন আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলবো একটা মারাত্মক বিষয় আপনারা এখন জানতে পারবেন। সেটা হচ্ছে কি, আমরা এখন একটা প্যাসেজ বা আমরা একটা টেক্সট দেখব, এই টেক্সটটাকে, এই প্যাসেজটাকে আমি আপনাদের জন্য কয়েকটা উপায়ে, বেশ কয়েক উপায়ে এই অরিজিনাল যে টেক্সটটা এটাকে চেঞ্জ করে দেখাবো। তো দেখেন এখানে বলা আছে রিড দ্য ফলোইং স্টোরি, নিচের গল্পটা পড়ো অ্যান্ড প্যারাফ্রেজ ইট, এবং এই গল্পটারে, এই শর্ট স্টোরিটাকে তুমি প্যারাফ্রেজ করো। তাহলে আসেন আমরা আমাদের অরিজিনাল প্যাসেজটা একটু দেখে নেই আমাদের এই অরিজিনাল প্যাসেজটা আমাদেরকে কোন ধরনের মেসেজ দেয়, ঠিক আছে। তো এখানে বলা আছে ইন আ স্মল ভিলেজ nestled between two tall mountains, দুটো বড় বড় মাউন্টেন বা পর্বতের মাঝে, nestled মানে হলো সিচুয়েটেড, অবস্থিত এক ছোট্ট গ্রামে। খেয়াল করছেন, দেখেন in a small village nestled between two tall mountains, দুটো লম্বা বা বিশাল পর্বতের পাহাড়ের মাঝে অবস্থিত এক ছোট্ট গ্রামে there lived a young girl, একটা ছোট্ট মেয়ে বাস করত, named ইলারা, যার নাম হচ্ছে ইলারা। ওকে, every morning, প্রতিদিন সকালে ইলারা would venture, এই ভেঞ্চার মানে হচ্ছে যেত, হ্যাঁ, আপনি এখানে ভেঞ্চার না লিখে went লিখতে পারেন, went into the forest, সে জঙ্গলে যেত, বনের ভিতরে যেত, to gather না বলে আমরা কি বলতে পারি, collect herbs and berries,
সে হার্বস কিছু কিছু ছোট ছোট ফলমূলের জন্য সে যেত। আচ্ছা, ওয়ান ডে, একদিন, while exploring, যখন সে এক্সপ্লোর করতেছিল, খুঁজতেছিল, a new path, একটা নতুন পথ যখন এক্সপ্লোর করতেছিল বা একটা নতুন পথ দিয়ে যাওয়ার সময়, আপনি এখানে while walking through লিখতে পারতাম আমরা, while walking through a new path, একটা নতুন পথ দিয়ে যাওয়ার সময়, she stumbled মানে হোঁচট খাওয়া, upon a golden grove, সে একটা মানে সোনালী টাইপের, সরি হিডেন গ্রোভ, সে একটা লুকোনো, গ্রোভ মানে গাছের ঝোপ আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ঝোপ বা গাছের একসাথে অনেকগুলো গাছ থাকলে যা হয় আর কি। ঝোপের মধ্যে হোঁচট খেলো, যেখানে দ্য ফ্লাওয়ার্স গ্লোড, যেখানে ফুলগুলো জলজল করছিল, উইথ ইথেরিয়াল লাইট, মনে হচ্ছিল অপ্রাকৃতিক, মানে স্বর্গীয় একটা লাইট মনে হচ্ছিল, যে যেন সেই আপনার ফুলগুলো থেকে বা গাছগুলো থেকে আসতেছিল। আমি আবারও বলি, দেখেন এর বলা হচ্ছে দুটো বড় বড় পর্বতের মাঝখানে একটা ছোট্ট গ্রাম ছিল, যে গ্রামে একটা মেয়ে ছিল, নাম হচ্ছে ইলারা। সে প্রতিদিন সকালে জঙ্গলে যেত যাতে করে সে কিছু গুল্ম, লতা পাতা ইত্যাদি সংগ্রহ করতে পারে। একদিন নতুন একটা পথে যাওয়ার সময় সে হঠাৎ করে স্টাম্বলড মানে হোঁচট খেলো, কোথায়? একটা লুকোনো ঝোপের মধ্যে, যেখানে দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলো মনে হচ্ছিল যেন অতি প্রাকৃত এক লাইট দিয়ে বা আলো দিয়ে জলমল করছিল, ঝলঝল করছিল। অ্যামিজড, বিকেলে অ্যামিউজড লিখতে পারতেন। বাই হার ডিসকভারি, তার এই আবিষ্কার দেখার মাধ্যমে সে অ্যামিউজড হয়ে গেল। শি ডিসাইডেড টু রিটার্ন এভরি ডে, সে চাইলো প্রতিদিন সেখানে ফিরে আসবে। এবং সে কি করলো দেখেন, ব্রিঙ্গিং হোম দ্য মোস্ট বিউটিফুল ব্লসমস টু শেয়ার উইথ হার ফ্যামিলি, হ্যাঁ, যাতে করে সে তার ফ্যামিলির সাথে এখানকার যে ফুল লতা পাতাগুলো আছে এগুলো সে শেয়ার করতে পারে বা নিয়ে গিয়ে তাদেরকে দেখাতে পারে। এইবার আমরা এতক্ষণে যা দেখছি অরিজিনাল টেক্সটে, এইটারই আমরা কি করব, জাস্ট একটু এক্সচেঞ্জ করে আমরা প্যারাফ্রেজ করব। তাহলে আসেন, এখন আমাদের কাজ হচ্ছে সিনোনিম ব্যবহার করার মাধ্যমে আমরা এই কাজটা করব। তো সিনোনিম ব্যবহারটা আমরা কি করতে পারি, দেখেন এই যে দেখেন, স্মল ভিলেজ মানেই হলো হ্যামলেট। আবার হেলমেট বললেন না প্লিজ, ঠিক আছে? হ্যামলেট বা হেলমেট বাহিনী বলা যাবে না বাবা। তাহলে স্মল ভিলেজ মানে হচ্ছে হ্যামলেট। এই হ্যামলেট মানে কি? হ্যামলেট মানে ছোট্ট গ্রাম। এই নেসেলড না লিখে আমরা এই জায়গাটাতে কি লিখতে পারি, সিচুয়েটেড। এই যে হয়ে গেছে দেখেন, ওকে। টল না লিখে লিখতে পারেন কি, জাইগান্টিক। ওকে, ইয়াং গার্ল না লিখে লিখতে পারতেন স্মল গার্ল। তার মানে দেখছেন আমরা এই কাজটা খুব চমৎকার উপায়ে করতে পারি। বাবারা আপনারা বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন না প্লিজ, আশা করি বোঝা যাচ্ছে, তাই না? বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা প্লিজ? আমরা যেগুলো বলছি এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে দয়া করে একটু বলেন। আমরা যেটা বলছি এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলেন। আচ্ছা, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, শহীদুল ইসলাম ভাই, মুকাদ্দেস ভাই, এই যে দেখেন উনি বলছেন এখানে লিভড না লিখে রিসাইডেড লেখা যেত। হ্যাঁ, লেখা যেত, যাবে মানে। এইবার আমরা আসেন একটু দেখি। ইন আ হ্যামলেট সিচুয়েটেড বিটুইন টু টাওয়ারিং পিকস রিসাইডেড আ ইয়াং গার্ল নেমড ইলারা। এবার দেখেন, ইচ ডে, এভরি মর্নিং না দিয়ে তারা এটাকে বানায় ফেলছে ইচ ডে। ইলারা জার্নিড, এই যে দেখেন এখানে ছিল ভেঞ্চার্ড, এখানে লেখা হলো জার্নিড। ইনটু দ্য ফরেস্টটাকে বানায় ফেলা হলো উড। তারপরে টু গ্যাদারটাকে বানানো হলো কি, টু কালেক্ট। তারপরে দেখেন ওয়ান ডে, এটাকে বানানো হলো অন ওয়ান অকেশন। অ্যাজ শি এক্সপ্লোরড, তার মানে দেখছেন এই যে দেখেন নিউ পাথকে বানানো হলো নিউ ট্রেইল। ওকে বাবা, এরপরে দেখেন এখানে লেখা ছিল হিডেন, এই যে হিডেন এটা ছিল হচ্ছে গ্রোভ। হ্যাঁ, এই গ্রোভটাকে হচ্ছে বানায় দেওয়া হয়েছে কি গ্লেড। তার মানে দেখেন জাস্ট সিনোনিম ব্যবহার করেন, কাজ হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা সুইটি বলতেছেন বুঝছি মানে সুপার ডুপার বুঝছি, যাক জাযাকাল্লাহ। এভরি সিঙ্গেল ডে, হ্যাঁ ইজিলি এভরি সিঙ্গেল ডে লেখা যায়। তারপরে দেখেন হোয়ার ফ্লাওয়ার্স ইমিটেড, এই যে দেখছেন মিস্টিক্যাল গ্লো, হ্যাঁ এখানে ছিল ইথারিয়াল, এটারে তারা মিস্টিক্যাল বানায় ফেললো। ওইখানে ছিল দেখেন অ্যামেজড, এখানে লেখা হলো ক্যাপটিভেটেড। এখানে ছিল ডিসকভারি, বানায় দেওয়া হলো ফাইন্ড। মানে একই কথা ভাই, জাস্ট সিনোনিম দিয়ে চেঞ্জ করা হলো। তার মানে দেখেন আমরা কত চমৎকার উপায়ে এই কাজগুলো করতে পারি। এখন দুঃখের বিষয় হইতেছে কি জানেন, আমরা ঠিকঠাক মতো স্টাডি করি না বলে এই জায়গাটাতে কট খায় যাই। সো আমার অনুরোধ থাকবে আপনারা আল্লাহর ওয়াস্তে এগুলো একটু মনোযোগ সহকারে দেখেন। তাহলে আমরা এবার সিনোনিম দেখছি, এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে পার্টস অফ স্পিচ গুলোকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, পার্টস অফ স্পিচ গুলোকে আমরা একটু চেঞ্জ করব। তো দেখেন in a small village between two tall mountains a young girl named Elara made her home. এই দেখেন মেড আরটা ভার বানা হয়েছে আর কি। হ্যাঁ, every morning she ventured into the forest to gather herbs and berries, one day exploring a new path। মানে এখানে কি করা হয়েছে, এখানে অনেক বেশি যে আমরা চেঞ্জ করছি তা না। মুকাদ্দেস ভাই বলতেছেন ভেরি সিম্পল। জি এভাবে আমরা কি করতে পারি বাবা, পার্টস অফ স্পিচ গুলোকে চেঞ্জ করে দিতে পারি। এইবার চলে আসেন আমরা একটা কাজ করতে পারি, ব্রেকিং কমপ্লেক্স সেন্টেন্সেস ইনটু সিম্পল ওয়ান। কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে সিম্পল সেন্টেন্স আমরা বানায় ফেলবো। তাহলে দেখেন এলারা লিভড ইন আ স্মল ভিলেজ বিটুইন টু টল মাউন্টেন। দেখছেন each morning she went into the forest to collect herb and berries, সিম্পল সেন্টেন্সে লেখা হয়েছে। one day she found a hidden grove, with glowing flowers. She was amazed by what she saw. এটা যদিও কমপ্লেক্স হয়ে গেছে। She decided to go back every day. সে প্রতিদিন সেখানে দেখেন রিটার্নের জায়গায় এবার ব্যাক ব্যবহার করা আছে। She brought home the most beautiful flowers to share with her family. ওকে, আব্দুল্লাহ আল মামুন ভাই, ধন্যবাদ ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তাহলে বাবা এই যে এই কাজগুলো করার মাধ্যমে, হ্যাঁ আমরা এই কাজগুলো করার মাধ্যমে আপনি সিনোনিম ব্যবহার করেন, আপনি ভয়েস চেঞ্জ করেন, আপনি কমপ্লেক্সে সিম্পল বানান, সিম্পলরে কমপ্লেক্স বানান, এইভাবে আমরা খুব সহজে সুপার ডুপার ওয়েতে এই কাজগুলো করতে পারি। এরপরে দেখেন আবার আমরা কম্বাইনিং সিম্পল সেন্টেন্স গুলোকে আমরা কম্বাইন করে এই কাজটা করতে পারি। দেখেন in a village nestled between two mountains a girl named Elara lived. Every morning she ventured into the forest to gather herbs and berries. One day, তার মানে ঘুরাই ফিরা ওই যে জেলাও সেই কদু পাওয়া যাবে কিনা দেখেন জাস্ট। ওকে স্যার, প্যারাফ্রেজিং কি আজকে কভার হবে নাকি আর একটা ক্লাস নেবেন? প্যারাফ্রেজিং আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি, স্টোরি প্যারাফ্রেজিং। আরেকদিন একটা ক্লাস নেব, ওই দিন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কবিতাকে প্যারাফ্রেজ করতে হয়, পোয়েম প্যারাফ্রেজিংটাও দেখাবো ইনশাআল্লাহ। আমরা ভয়েস চেঞ্জ করে ওই কাজটা করতে পারি। দেখেন in a small village nestled between two tall mountains a young girl named Elara lived. এই সেন্টেন্সটাকে মানে প্যাসিভ বানানো যাবে না, ঠিক আছে, এটা প্যাসিভ বানানো যাবে না। এরপরে দেখেন ওই যে she collected or gathered না লিখে আমরা লিখলাম herbs and berries were gathered by Elara every morning in the forest. দেখেন প্যাসিভ বানানো হয়ে গেছে কিন্তু। One day a hidden grove with flowers glowing with ethereal light was discovered by her. এই যে দেখেন আবার প্যাসিভ বানানো হয়েছে। While she explored a new path. এই দেখছেন, তার মানে কি আমরা ভয়েস চেঞ্জ করে এই কাজটা করতে পারি। আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলো যদি একটু প্র্যাকটিস করেন, আপনারে আটকানোর মতো সুযোগ আর কারো নাই, ঠিক আছে। এইবার দেখেন আমরা কিছু অ্যানালজিস বা মেটাফোর, সোজা কথা উপমা বা তুলনা দিয়েও আমরা এই কাজটা করতে পারি। দেখেন ইন আ স্মল ভিলেজ হাগড, এই যে দেখেন হাগ করা মানে কি, আমরা কাউকে যখন জড়ায় ধরি তখন বলা হয় না হাগ করা, হ্যাঁ, বা আলিঙ্গন করা। মনে হচ্ছিল যেন হাগড বাই টু টাওয়ারিং মাউন্টেন্স, এই টাওয়ারিং মানে হচ্ছে টল। আমরা ওখানে বললাম যে দুটো পর্বতের কাছেই মনে হচ্ছিল যেন দুটো পর্বতের কাছে একটা সুন্দর একটা গ্রামে, ছোট্ট একটা গ্রামে
ইলারা নামে একটা মেয়ে বাস করত। এইটাকে দেখেন, ওই যে দুইটা পাহাড়কে বলা হচ্ছে দুটো পাহাড়ের দ্বারা আলিঙ্গনকৃত এক গ্রামে ইলারা নামের একটা ইয়াং মেয়ে বাস করত বা ছোট্ট মেয়ে বাস করত। তাহলে চিন্তা করছেন, ওখানে বলা হলো দুটো পাহাড়ের মাঝে, আর এখানে মনে হচ্ছে দুটো পাহাড়ের আলিঙ্গন করা একটা ছোট্ট গ্রামে। তাহলে এখানে দেখেন পাহাড়ের পাশাপাশি থাকাটাকে তারা তুলনা দিচ্ছে আলিঙ্গন করার সাথে। ইচ মর্নিং, প্রতিদিন সকালে, লাইক আ ডিলিজেন্ট বি, দেখেন লাইক আ ডিলিজেন্ট বি, একটা কর্মঠ মৌমাছির মতো। একটা মৌমাছি যেমন দেখবেন তার কাজটা সবসময় করতে থাকে, তো এইখানে দেখেন লেখক কি করতেছে, তাকে একটা ডিলিজেন্ট বা অধ্যবসায়ী বা কর্মঠ একটা মৌমাছির সাথে তুলনা করেছে, যে প্রতিদিন সকালে একটা মৌমাছির মতো ইলারা বাজ মানে হচ্ছে ভন ভন করা, গুনগুন করা, গুনগুন করতে করতে চলা। তো এটাই বলছে, দেখেন যে সে গুনগুন করতে করতে জঙ্গলে যেত এবং হার্বস এবং বেরি সে কালেক্ট করত। তার মানে আশা করি বুঝে ফেলাইছেন যে উপমা কিভাবে প্রয়োগ করতে হয়। এটা আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এইবার দেখেন বাবা, ওয়ান ডে, একদিন, as if stumbling upon a treasure's chest, মনে হচ্ছিল, আমরা জানি as if দিয়ে এমন যেন, এরকম বোঝায়, যেন সে একটা গুপ্তধনের বুকের উপরে পড়ে গেল, এরকম করে she discovered a hidden grove where the flowers glowed like a tiny lantern, যেখানে ফুলগুলো মনে হচ্ছিল গ্লো করছিল, জ্বলজ্বল করছিল, যেন একটা ছোট্ট লণ্ঠনের মতো, বাতির মতো। তারপরে দেখছেন তুলনা কাকে বলে। এইভাবে আপনি জাস্ট উপমা দিয়ে দিয়েও প্যারাফ্রেজ করতে পারেন। তাহলে এইবার এগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে। চেঞ্জিং লেভেল অফ ডিটেইল, আপনি চাইলে ডিটেইলটাকে চেঞ্জ করে দিও বা ডিটেইল যুক্ত করে দিও এই কাজটা করতে পারেন। ইন আ স্মল ভিলেজ which was surrounded, এই যে দেখেন which wasটা এখানে উজ্জ্ব আছে, হ্যাঁ, which was surrounded by tall mountains, there was a girl named Ilara who ventured into the forest each morning to gather herbs and berries. One day she found a hidden grove with glowing flowers. She was so amazed that she started returning daily, bringing the beautiful flowers to her family. এই যে দেখছেন, আমরা চাইলে খুব ইজিলি ডিটেইলটাকে চেঞ্জ করে দিও, এইভাবে এই কাজটা করতে পারি। ওকে ডিয়ার, সো আশা করছি ইনশাআল্লাহ এইগুলো পারার জন্য আপনাকে আর রকেট সায়েন্স জানতে হবে না। আমি আপনাদেরকে অনেকগুলো টিপস এন্ড টেকনিক দেখিয়ে দিলাম। এখন আপনাদেরকে যেই কাজটা করতে হবে, আপনাকে ওই যে যেটা বললাম, আপনি অন্তত 5, 6, 7 বা 8 এর বই নিয়ে আপনি ছোট ছোট প্যারাগুলোকে, আপনার বিশাল বড়টাকে কভার করতে হবে না, ছোট ছোট প্যারা নেন। প্রথমে ছোট ছোট প্যারা না পারলে আপনি প্রয়োজনে একটা লাইনকে অনুবাদ, একটা লাইনের ইংরেজিটাকে আপনি এইভাবে প্যারাফ্রেজ করেন। যদি এভাবে কয়েকদিন করেন, ইনশাআল্লাহ আপনি এই সেক্টরটাতে খুব ভালো দক্ষতা অর্জন করতে পারবেন। ঠিক আছে আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তো এইরকম দেখেন রিডিং, রাইটিং রিলেটেড সবকিছু, গ্রামার রিলেটেড, আপনারা যদি সুপার ডুপার টিপস এন্ড টেকনিক্স গুলো জানতে চান, আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং এর প্লাস বেসিক টু অ্যাডভান্স লেভেলের যে রাইটিং আর কি, এই রাইটিং কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন। আমরা 23 তারিখ থেকে এই কোর্সের ক্লাসগুলো শুরু করছি। কোর্স ফি মাত্র 1500 টাকা। যারা যুক্ত হতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236, এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ লাইফের চরম সুপার ডুপার একটা কোর্স হয়ে যাবে আপনার, এবং এরপরে চাইলে আপনি আশা করি ইংরেজি পড়াতেও পারবেন। সো আমরা আজকে আর খুব বেশি দীর্ঘায়িত করছি না, কারণ টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমরা লাইভটাতে দেরি করে আসছি। তো আপনাদের জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ আমাদের এই ক্লাস থেকে, আজকের এই সেশন থেকে আপনারা যতটুকু শিখতে পেরেছেন, ইনশাআল্লাহ আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটা ব্যবহার করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ।